হ্যালো স্টুডেন্টস, আমি শামসুল হক। আশা করছি সবাই ভালোই আছো। আর আজ আমি তোমাদের ক্লাস নাইনের একটি বাংলা কবিতা, যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কবিতা, বিশ্বকবি নোবেলজয়ী কবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা খেয়া কবিতাটি আলোচনা করতে যাচ্ছি। কবিতাটি আলোচনা করার আগে একটু কবি পরিচিতি জেনে নেওয়া যাক, তাহলে কবিতাটি বুঝতে সুবিধা হবে। দেখো, কবি 1268 বঙ্গাব্দের 25শে বৈশাখ কলকাতার জোড়াসাঁকো ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম ছিল মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর আর মা সারদা দেবী। প্রিন্স দ্বারকানাথ ঠাকুর ছিলেন তার পিতামহ। প্রথাগত পড়াশোনায় তার আগ্রহ ছিল না। তার বিদ্যালয়ে পড়ার অনীহা লক্ষ্য করে পিতা দেবেন্দ্রনাথ যোগ্য শিক্ষকদের কাছে বিভিন্ন বিষয় বাড়িতেই পড়ার বন্দোবস্ত করেছিলেন। আর ছেলেবেলা থেকেই তার কাব্যচর্চা শুরু হয়েছিল। এরপর একে একে প্রকাশিত হয় প্রভাত সঙ্গীত, ছবি ও গান, করি ও কমল, মানসী, সোনার তরী, চিত্রা, চৈতালি, গীতাঞ্জলি প্রভৃতি কাব্যগ্রন্থ। 1913 খ্রিস্টাব্দে সুইডিশ একাডেমি গীতাঞ্জলি কাব্যের জন্য নোবেল পুরস্কারে পুরস্কৃত করেন। তারপর থেকে তার বিশ্বজোড়া খ্যাতি ছড়িয়ে পড়ে। তিনি সমবায় প্রথায় গ্রামের মানুষের দারিদ্র্য দূরীকরণের জন্য চেষ্টা করেছেন। আর এই মহান কবি 1941 খ্রিস্টাব্দের অর্থাৎ বাংলা 1348 বঙ্গাব্দের 22শে শ্রাবণ বার্ধক্যজনিত শারীরিক অসুস্থতায় মৃত্যুবরণ করেন। এবারে কবিতাটির উৎস সম্পর্কে একটু বলি। খেয়া কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের চৈতালি কাব্যগ্রন্থের 13 সংখ্যক কবিতা। এই কাব্যগ্রন্থে মোট কবিতার সংখ্যা 79টি। আর কবিতাটির রচনাকাল 18 চৈত্র 1302 বঙ্গাব্দ। এই সময় রবীন্দ্রনাথ শিলাইদহ ও পাতিসরে নদী বক্ষে পদ্মা নামক বোটে থাকতেন। এবারে চৈতালি কাব্যগ্রন্থ ও খেয়া কবিতাটি সম্পর্কে একটু শোনো, তাহলে কবিতাটি বুঝতে সুবিধা হবে। চৈতালি কাব্যগ্রন্থের অধিকাংশ কবিতাই চতুর্দশপদী বা সনেট, অর্থাৎ প্রত্যেকটি কবিতাতেই প্রায় 14টি করে লাইন আছে। আর খেয়া কবিতাটিও একটি সনেট। তোমরা দেখো, এই কবিতাতে মোট 14টি লাইন বা পংক্তি আছে। তবে চতুর্দশপদী কবিতা হলেও এতে অন্যান্য কবিতার মতো অষ্টক ও ষষ্ঠকের ভাগ নেই এবং সনেটের অন্যান্য বৈশিষ্ট্যগুলিও কঠোরভাবে অনুসরণ করা হয়নি। এই কাব্যগ্রন্থের অধিকাংশ কবিতাতেই কবি কৃত্রিম নাগরিক জীবনের থেকে পল্লী গ্রামের সহজ সরল সাদাসিধে জীবনযাত্রাকেই বেশি ভালো বলে উল্লেখ করেছেন। যেমন খেয়া কবিতাটিও একটি তারই উদাহরণ। চৈতালি কাব্যগ্রন্থের অন্তর্গত খেয়া কবিতাটিতে একদিকে দ্বন্দ্ব সংঘাতময় রক্তাক্ত নাগরিক জীবন, আর অন্যদিকে শান্ত স্নিগ্ধ মানবিক সম্পর্ক মাখা পল্লী জীবনের ছবি পাশাপাশি তুলে ধরেছেন। দেখো, খেয়া শব্দটির আক্ষরিক অর্থ হলো নৌকার দ্বারা নদী বা খাল পারাবার, আর এর আরেকটি অর্থ হলো নদী পারাপারের নৌকা। কোনো এক নাম না জানা নদীর দুই পাড়ের দুটি গ্রাম সারা বাংলার পল্লী জীবনের প্রতিনিধিত্ব করছে এই কবিতায়। নদী পারাপারের নৌকাটি যেন দুপাশের দুটি গ্রামের মানুষকে আত্মীয়তার বন্ধনে বেঁধেছে। প্রতিটি খেয়া নৌকায় নদী পারাপার করার সূত্রেই দুপারের মানুষগুলির মধ্যে নিবিড় সম্পর্ক তৈরি করেছে। অর্থাৎ এই খেয়া প্রতিদিন নদী পারাপার করে দুই পাশের বা দুই তীরের দুটি গ্রামের যে মানুষগুলি আছেন তাদের মধ্যে একটা গভীর আত্মীয়তায় বেঁধেছে। অন্যদিকে সভ্য নাগরিক সমাজ সবসময় নিজেদের মধ্যে ক্ষমতার দ্বন্দ্বে লিপ্ত থাকে। সেখানে রক্ত ঝরানো সংগ্রামের মধ্য দিয়ে অনবরত চলে ক্ষমতা দখলের লড়াই। এক সাম্রাজ্যের পতনে আর এক সাম্রাজ্যের উত্থান ঘটে। সভ্যতার অগ্রগতিতে মানুষের জীবনযাত্রার যেমন উন্নতি হয়, তেমনি তা ডেকে আনে সমাজ ও পরিবেশের ধ্বংসকেও।
তাই কবি বলেছেন, সভ্যতার উন্নতিতে বিষ এবং অমৃত দুই উঠে আসে। আর নাগরিক জীবনের এই উত্থান পতনের প্রভাব পল্লীগ্রামের জীবনে এতটুকুও প্রভাব পড়ে না। প্রাচীনকাল থেকেই তাদের জীবনযাত্রা একইভাবে বয়ে চলে। মানুষে মানুষের নিবিড় সম্পর্কই এই গ্রাম্য জীবনের মূল ভিত্তি। খেয়া নৌকা তাদের এই সম্পর্কের সূত্র। এবারে আমি কবিতাটির লাইন পড়ে পড়ে শব্দার্থ সহ আলোচনা করছি। দেখো, প্রত্যেকটি কবিতার দুটি অর্থ থাকে। একটা হচ্ছে আক্ষরিক অর্থ, অর্থাৎ প্রত্যেকটি লাইনে বা শব্দের যেটা আক্ষরিক অর্থ সেটা বোঝায়। আর প্রত্যেকটি লাইনের বা শব্দের মধ্য দিয়ে কবি এর ভিতরে যেটা বলতে চেয়েছেন অন্য একটা অর্থ, সেটা হচ্ছে গভীর অর্থ। এরকম দুটি অর্থ প্রত্যেকটি কবিতায় থাকে। তো শুধু আক্ষরিক অর্থ বুঝলে হবে না, এর ভিতরের কি অর্থ আছে, কবি কি বলতে চেয়েছেন সেটা আমরা বুঝব। তো প্রথমে আমরা একটু লাইন বাই লাইন পড়ে আক্ষরিক অর্থটাই বুঝি, তারপরে আমি ভিতরের অর্থটা ব্যাখ্যা করছি। শোনো। খেয়া, রবীন্দ্রনাথ ঠাকুর। খেয়া নৌকা পারাপার করে নদী স্রোতে, কেহ যায় ঘরে, কেহ আসে ঘরতে। দেখো, আমি খেয়া কথাটির আগেই একটু আলোচনা করেছি, এর দুটি অর্থ আছে। খেয়া হচ্ছে আক্ষরিক অর্থ হলো পারাপার করা, অর্থাৎ নদীর উপর দিয়ে পারাপার করাকে খেয়া বলা হয়। আর এর আরেকটি অর্থ হচ্ছে জলযান, অর্থাৎ জলের উপর দিয়ে যে যানবাহন আর কি, তাকে বলা হয় নৌকা। অর্থাৎ খেয়ার আরেকটি অর্থ হচ্ছে নৌকা। আর এখানে খেয়া নৌকা মানে হলো পারাপারের কাজে ব্যবহৃত নৌকা। আর পারাপার করে নদী স্রোতে, তো পারাপার মানে হচ্ছে এখানে দুইটা তীর বোঝাচ্ছে, আবার এই পারাপার দ্বারা পার হওয়া বোঝাচ্ছে। করে নদী স্রোতে, অর্থাৎ খেয়া নৌকাটি নদী স্রোতে দুই তীরে মানুষকে পারাপার করে। কেহ যায় ঘরে, কেহ আসে ঘর হতে। দেখো, মাঝখানে নদী, তার দুই পাশে দুটি অজানা গ্রাম দাঁড়িয়ে আছে। সেই গ্রামের মানুষ কেউ ঘর থেকে বেরিয়ে নিজের কাজে যায়, আবার কেউ কাজ থেকে ফিরে ঘরে আসে। এই এক গ্রাম থেকে মানুষ অন্য গ্রামে এই নদীর উপর যে খেয়া নৌকাটি চলছে তার উপর দিয়েই যাওয়া আসা করছে। দুই তীরে দুই গ্রাম আছে জানাশোনা, সকাল হইতে সন্ধ্যা করে আনাগোনা। দেখো, দুই তীরে দুই গ্রাম, আর দুই গ্রাম আছে জানাশোনা, অর্থাৎ নদীটির দুই তীরে যে দুটি গ্রাম আছে তাদের যে মানুষরা এই নদীর উপরে বয়ে চলা খেয়া নৌকাটির উপর দিয়ে যাওয়া আসা করেন, তাদের মধ্যে যেন একটা পরিচিতি হয়ে গেছে। তাই কবি বলছেন এখানে দুই তীরে দুই গ্রাম আছে জানাশোনা, অর্থাৎ মানুষের মধ্যে যাওয়া আসা করার মধ্য দিয়েই দুটো গ্রামের জন্য একটা জানাশোনা বা পরিচিতি হয়ে গেছে। জানাশোনা মানে হচ্ছে পরিচিত। সকাল হইতে সন্ধ্যা করে আনাগোনা, অর্থাৎ এই মানুষজন সকাল থেকে সন্ধ্যা যাওয়া আসা করে। অর্থাৎ কেউ সকালে কাজে বেরিয়ে যায়, আবার কাজ থেকে হয়তো সন্ধ্যায় ফেরে। তাই এই নৌকাটির সারাদিন নৌকাটি চলাচল করে নদীর উপরে। তাই বলছেন কবি, দুই তীরে দুই গ্রাম আছে জানাশোনা, সকাল হইতে সন্ধ্যা করে আনাগোনা। অর্থাৎ এইভাবে সারাদিন নৌকাটি যা মানে দুই তীরে মানুষদের আনাগোনা করেই কিন্তু দুই গ্রামের সঙ্গে পরিচিত হয়ে গেছে, গ্রামের মানুষের সঙ্গে পরিচিত হয়ে গেছে, এবং নৌকাটির জন্য বা খেয়া নৌকাটির জন্য মানুষের সঙ্গে বা দুটি গ্রামের সঙ্গে পরিচিত হয়ে গেছে। পৃথিবীতে কত দ্বন্দ্ব, কত সর্বনাশ, নূতন নূতন কত গড়ে ইতিহাস। দেখো, পৃথিবীতে কত দ্বন্দ্ব, কত সর্বনাশ। কবি একটু দুই গ্রাম বাদ দিয়ে একটু অন্য সেন্সে বা অন্য অর্থে ইউজ করেছেন এই দুটি লাইন, যে পৃথিবীর বিভিন্ন প্রান্তে কত দ্বন্দ্ব, মানে কত মারামারি, খুনোখুনি, হানাহানি, কত সর্বনাশ, মানে কত বিপদ, কত ধ্বংস। আর তার মধ্য দিয়ে নতুন নতুন গড়ে ওঠে কত গড়ে ইতিহাস, অর্থাৎ এই ধ্বংসের মধ্য দিয়ে নতুন বা নতুন ইতিহাস গড়ে ওঠে, অর্থাৎ নতুন ধ্বংসের ইতিহাস গড়ে ওঠে পৃথিবীর বিভিন্ন প্রান্তে।
তারপরে দেখো, রক্ত প্রবাহের মাঝে ফেনাইয়া উঠে সোনার মুকুট কত ফুটে আর টুটে। একটু আগে কবি বললেন যে পৃথিবীর বিভিন্ন প্রান্তে অনেক মারামারি, খুনোখুনি, হানাহানি হয়, অনেক সর্বনাশ হয়, অর্থাৎ ধ্বংস হয়। এর ফলে একটা ধ্বংসের ইতিহাস গড়ে ওঠে। আর রক্ত প্রবাহের মাঝে ফেনাইয়া উঠে সোনার মুকুট কত ফুটে আর টুটে। দেখো, সোনার মুকুট মানে হচ্ছে এখানে ধন সম্পদের প্রতীক এটা, অর্থাৎ সোনার মুকুট মানে রাজারা যে ধন সম্পত্তি লোভের জন্য যুদ্ধে লিপ্ত হয়, মারামারি করে, খুনোখুনি করে। আর কত ফুটে আর কত টুটে। ফুটে মানে প্রস্ফুটিত হয়, অর্থাৎ অনেক মানুষ যুদ্ধ করে জয়লাভ করে তার মাথায় সোনার মুকুট পরতে পারেন। আবার অনেক রাজা আছেন যারা যুদ্ধে হেরে গিয়ে, খুন হয়ে গিয়ে তার মাথার মুকুট টুটে যায়, অর্থাৎ ভেঙে যায়। টুটে মানে ভেঙে যাওয়া। অর্থাৎ ধন দৌলতের লোভে মানুষ পৃথিবীর বিভিন্ন প্রান্তে রক্তক্ষয়ী সংগ্রাম করছে। তার ফলে কেউ যুদ্ধে জয়লাভ করছে, তার মাথায় সোনার মুকুট প্রস্ফুটিত হচ্ছে, অর্থাৎ সোনার মুকুট ধারণ করছে। আবার কেউ আবার সেই যুদ্ধের মধ্য দিয়ে হেরে গিয়ে তার ধ্বংস হচ্ছে, তার মাথার সোনার মুকুট ভেঙে যাচ্ছে, অর্থাৎ সে তার রাজত্ব হারিয়ে ফেলছে। এইভাবে পৃথিবীর বিভিন্ন প্রান্তে রক্তক্ষয়ী আন্দোলনের মাধ্যমে কারো উত্থান হচ্ছে, কারো পতন হচ্ছে। আর এখানে ফেনাইয়া উঠে মানে হলো বুদবুদের মতন যেন পুঞ্জীভূত হয়ে উঠছে মানুষের আশা আকাঙ্ক্ষাগুলো। সভ্যতার নব নব কত তৃষ্ণা ক্ষুধা, উঠে কত হলাহল, উঠে কত সুধা। দেখো, হলাহল মানে তীব্র বিষ, আর সুধা মানে হলো অমৃত। কবি বলছেন সভ্যতার নব নব কত তৃষ্ণা ক্ষুধা, অর্থাৎ বর্তমানে মানব সভ্যতার উন্নতির জন্য মানুষের যে তৃষ্ণা বা মানুষ আজকে ক্ষমতার লোভে যে তৃষ্ণার্ত এবং ক্ষুধার্ত, তার জন্য মানুষ কাউকে মারতেও পিছু পা হয় না, এবং এর ফলে একটা ধ্বংস আসে। এবং এই ধ্বংসের মধ্যে আবার কারো উন্নতি হয়। সেক্ষেত্রে যেমন ধ্বংসের মধ্যে উন্নতিও আছে, তেমনি বলতে পারি বর্তমানে বিজ্ঞানের যুগে যে বিজ্ঞানের অগ্রগতি হচ্ছে, নতুন নতুন সভ্যতা পৃথিবীতে আসতেছে, তার ফলে যেমন উন্নতি হচ্ছে, তার পিছনে আবার ক্ষতিও আছে অনেক। তো এখানে উন্নতিকে কবি বলছেন সুধা, অর্থাৎ অমৃতের মতন। যেন বিজ্ঞানের যুগে বা সভ্যতার অগ্রগতির জন্য আজকে পৃথিবীতে এত উন্নতি হয়েছে, যার ফলে মানুষ আজকে সভ্যতার অগ্রগতি দিয়ে এগিয়ে চলে আছে। অর্থাৎ পৃথিবীকে উন্নত করার জন্য যে যুদ্ধ, খুনোখুনি, হানাহানি করতে হয় বা অনেক কিছু ধ্বংস করতে হয়, তার ফলে সুধা বা অমৃত আসে ঠিকই, কিন্তু তার মধ্যে আবার হলাহল অর্থাৎ অধিক বিষ অর্থাৎ ধ্বংস আসে বা ক্ষতি হয় সভ্যতায়। এটাই কবি বলতে চেয়েছেন। শুধু হেথা দুই তীরে কে বা জানে নাম, দোহা পানে চেয়ে আছে দুইখানি গ্রাম। দেখো, কবি বলছেন শুধু হেথা মানে এইখানে, দুই তীরে অর্থাৎ এই নদীটির দুই তীরে যে দুটি গ্রাম আছে, কে বা জানে নাম, অর্থাৎ কবি বলছেন তাদের নাম জানা নেই। অর্থাৎ এই দুটি গ্রামের মধ্য দিয়ে কবি পৃথিবীর সমস্ত গ্রামের কথা বা বাংলার যে সমস্ত গ্রাম, সেই বাংলার সমস্ত গ্রামের কথা আমরা বলতে পারি, যাদের কোনো নাম কেউ জানে না। তো এই দুটি গ্রামে মানে গ্রামের যে পরিবেশ, এই দুটি গ্রামে আগে বলি কবির কথায় যে দোহা পানে চেয়ে আছে দুইখানি গ্রাম, অর্থাৎ নদীর দুই পারে যে দুটি নাম না জানা গ্রাম দুটি আছে, তারা যেন পরস্পর দিকে চেয়ে আছে দোহা পানে। দোহা মানে হলো উভয়ের দিকে, উভয় মানে দুজন, আর দোহা পানে মানে হলো উভয়ের দিকে চেয়ে আছে দুইখানি গ্রাম, অর্থাৎ এই দুটি গ্রাম মানে নদীর দুই পারের যে দুটি গ্রাম, নাম না জানা বা অজানা গ্রাম, তারা যেন পরস্পরের মুখে চেয়ে আছে। এরা পৃথিবীর বিভিন্ন প্রান্তের যে ধ্বংসলীলা চলতেছে তার ছোঁয়াতে আসেনি। এই খেয়া চিরদিন চলে নদীর স্রোতে, কেহ যায় ঘরে কেহ আসে ঘরতে।
কবি আবার বলছেন এই খেয়া অর্থাৎ ওই দুটি গ্রামের মাঝখানে বয়ে চলা নদীর উপরে যে খেয়া নৌকাটি, সেই খেয়া চিরদিন চলে নদীর স্রোতে, কেহ যায় ঘরে কেউ আসে ঘরতে। অর্থাৎ পৃথিবীর বিভিন্ন প্রান্তে এত ধ্বংসলীলা, এত যুদ্ধ চলতেছে, অথচ এই দুটি গ্রামের মধ্যে তার ছোঁয়া আসেনি। গ্রামের মানুষের মধ্যে সেরকম কোনো ধ্বংসের ছোঁয়া আসেনি। তারা সরল সহজ সাদাসিধে জীবনযাপনে লিপ্ত আছে। তাই এই যে একটা পরিবেশ, খেয়া নৌকার মাধ্যমে দুটি গ্রামের মধ্যে একটা মেলবন্ধন সৃষ্টি করেছে, দুটি গ্রামের মানুষের মধ্যে একটা আত্মীয়তার সৃষ্টি করেছে। এটা যেন চিরদিন চলছে। যেমন নদীর স্রোত চিরকাল প্রবহমান, তেমনি এই গ্রামেগঞ্জে মানুষের যে সম্পর্ক, তাদের যে সাদাসিধে জীবনযাত্রা, সেটা যেন নদীর স্রোতের মতন চিরপ্রবহমান। এবারে এই কবিতার আভ্যন্তরীণ অর্থটা একটু বলি, অর্থাৎ এই কবিতার মধ্য দিয়ে কবি কি বলতে চেয়েছেন আমাদের পাঠকদের সেটা একটু বলি। দেখো, প্রথম লাইনটা একটু আরেকবার বলছি। খেয়া নৌকা পারাপার করে নদীর স্রোতে, কেহ যায় ঘরে কেউ আসে ঘরতে। শুরুতেই যেমন কবিতাটি আমরা পেলাম, দ্বিতীয় লাইনটি কেহ যায় ঘরে কেউ আসে ঘরতে, ঠিক শেষের দিকে কবি আবার এই লাইনটি ইউজ করেছেন, কেহ যায় ঘরে কেউ আসে ঘরতে। অর্থাৎ এই খেয়া মানে হলো আমাদের জীবন নদীর খেয়া। জীবন মানুষ যেমন জন্মালে মৃত্যুবরণ করে, আবার মৃত্যুর পর আবার জন্ম হয়, এটা যেন অনন্তকাল চলতে আছে। ধ্বংসর পর সৃষ্টি, সৃষ্টির পর ধ্বংস। কবিতার মধ্য দিয়েও কবি বলতে চেয়েছেন, দেখো শুরুতেই কবি বলেছেন কেহ যায় ঘরে কেউ আসে ঘরতে। আবার লাস্টে তিনি এটা আবার ইউজ করেছেন, কেউ যায় ঘরে কেউ আসে ঘরতে। অর্থাৎ জন্ম মানে কবিতার শুরুতে, মানে যদি মনে করি মানুষের জন্ম, আর শেষে আবার মৃত্যুর পরে আবার জন্ম, তেমনি কবিতাটিতে শুরুতে যেমন কেউ যায় ঘরে কেউ আসে ঘরতে বলেছেন, তেমনি আবার লাস্টে বলেছেন কেউ যায় ঘরে কেউ আসে ঘরতে। অর্থাৎ মানুষের জন্ম হলে মৃত্যু হয়, আবার মৃত্যুর পর জন্ম হয়। এটা যেন চিরদিন অনন্তকাল ধরে প্রবহমান আছে। যেমন নদীর স্রোত চিরকাল প্রবহমান, তেমনি অর্থাৎ কবি এখানে বলতে চেয়েছেন এই খেয়াই আমাদের জন্ম থেকে মৃত্যুতে এবং পুনরায় মৃত্যু থেকে জন্মের দিকে অবিরাম নিয়ে চলেছে। এভাবেই চক্রাকার নদীর জলস্রোতের মতো খেয়ার যাত্রী হয়ে মানব প্রবাহ বয়ে চলেছে পৃথিবীর পথে। আর এই বয়ে চলার কাজটি অনন্তকাল ধরে খেয়া পারাপারের মাধ্যমে ঘটে চলেছে। সভ্যতার ধ্বংস ও সৃষ্টিকে অতিক্রম করে মানব জীবনের এই খেয়া বহমান, যা সভ্যতাকে, জীবনকে, মানব প্রবাহকে কাল থেকে কালান্তরে পৌঁছে দেয়। এই মূল ভাবটি প্রকাশিত হয়েছে এই খেয়া কবিতায়। এটি কবি রূপক অর্থে ইউজ করেছেন, যেটি তোমাদের কাছে ভীষণ ইম্পর্ট্যান্ট। রূপক অর্থ মানে হলো কবিতার প্রত্যেকটি লাইনের প্রত্যেকটি শব্দের মধ্য দিয়ে আমরা আক্ষরিক অর্থ যা পাচ্ছি সেটি নয়, তার মধ্য দিয়ে কবি যেটা বলতে চেয়েছেন, তার মনের কথাগুলো ভিতরে অর্থ দিয়ে বলতে চেয়েছেন, সেটাই হচ্ছে রূপক অর্থ। এবারে এই কবিতার কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন সম্বন্ধে আলোচনা করি, যেগুলি তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টে বা থার্ড ইউনিটে অর্থাৎ ফাইনাল পরীক্ষায় আসার খুব চান্স। দেখো, প্রথমেই বলি এই কবিতার যে নামকরণের সার্থকতা সেটা তোমাদের ভালো করে পড়তে হবে। তারপরে বলি একটি প্রশ্ন, খেয়া নৌকা পারাপার করে নদী স্রোতে। খেয়া নৌকা পারাপারের মধ্য দিয়ে কবি কোন ছবি তুলে ধরেছেন? এটি একটি ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে বলি সোনার মুকুট কত ফুটে আর টুটে। এখানে মন্তব্যটি ব্যাখ্যা করো এবং প্রসঙ্গটি উল্লেখের কারণ সহ আলোচনা করো। আরেকটি বলি নতুন নতুন কত গড়ে ইতিহাস, এই পংক্তিটির তাৎপর্য ব্যাখ্যা করো। এই কয়েকটি প্রশ্ন খুবই ইম্পর্ট্যান্ট, তোমরা এগুলো ভালো করে পড়বে। আশা করি কবিতাটি বুঝতে পেরেছ। আর এর পরের কেমন ভিডিও তোমরা চাও সেটা যদি একটু আমার কমেন্ট বক্সে আমাকে লিখে পাঠাও, তাহলে আমার সুবিধা হয় নেক্সট ভিডিওগুলি তৈরি করার। আর দেখো, এই চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে নাও,
যেন আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তোমরা সহজেই পেয়ে যাও। দেখো ডান দিকে নিচে লাল রঙের একটা সাবস্ক্রাইব লেখা আছে, ওখানে ক্লিক করলেই চ্যানেলটি সাবস্ক্রাইব হয়ে যাবে। আবার বলছি, যদি এই কবিতাটা বুঝতে কোনো জায়গায় সমস্যা হয় বা কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে পাঠাবে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই জানাবে তোমরা কেমন ভিডিও চাও, তাহলে আমার ভিডিও তৈরি করতে সুবিধা হবে। সবাই ভালো থেকো, ধন্যবাদ।